সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বেশ কয়েকজন নতুন করে যোগ দিয়েছেন। কেউ বলছেন এনসিপির এখন সুদিন চলছে, বসন্ত যাচ্ছে এবং এই সুদিনের জোয়ারে এনসিপি অনেক বড় দলে রূপান্তরিত হবে। বিশেষ করে যুবদল থেকে বহিষ্কৃত ইসাক সরকার যখন এই দলটিতে যোগদান করেন, এরপরেই এনসিপির সুদিন চলছে, বসন্ত চলছে এবং এনসিপির প্রতি অনেকেই আকৃষ্ট হচ্ছে, এরকম কথাবার্তা বলা বলি চলছে। এর বাইরেও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা এবং কন্টেন্ট ক্রিয়েটর এবং সাবেক এক নেতার পরিবারের একজন সদস্য যোগ দিয়েছেন, যা নিয়ে ব্যাপক তুলকালাম চলছে। আমি ইসাক সরকারকে নিয়ে কথা বলবো, কেন তিনি এনসিপিতে যোগ দিলেন এবং এনসিপিতে যোগ দেওয়ার ফলে এনসিপির আসলে কি লাভ হলো এবং বিএনপির কি এমন ক্ষতি হয়ে গেল, সেসব নিয়ে আলাপ করব। ইসাক সরকার কি এনসিপিকে বিএনপির মতো বড় দল বানিয়ে ফেলবে কিনা যেভাবে দেখা যাচ্ছে, বা ইসাক সরকার কি এনসিপিকে ঢাকায় রাজত্ব কায়েমের ক্ষেত্রে সহায়তা করতে পারবে কিনা বা সে রাজত্ব কায়েম করতে পারবে কিনা, সেসব নিয়েই কথা বলবো। প্রথমে একটু বলি এনসিপিতে কারা কারা যোগ দিলেন। প্রায় 2-3 হাজার নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দিয়েছেন। যুবদলের বহিষ্কৃত নেতা, যে তিনি যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তিনি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেগুলো তিনি বহিষ্কৃত হয়েছেন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে। তো তিনি আর দলে জায়গা না পেয়ে শেষমেশ এনসিপিতে গিয়া যোগ দিলেন বেশ কয়েকজনকে নিয়ে। গত কিছুদিন ধরে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা তিনিও যোগ দিয়েছেন। যদিও তিনি দেশে খুব বেশি থাকেন না এবং বিদেশেই থাকেন, তিনি রাজনীতিতে আসলে কতটা প্রভাব তৈরি করতে পারেন, তবে তার দাদার নাম দিয়ে তিনি আসলে একটা পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন, কিন্তু রাজনীতিতে কতটা প্রভাব তৈরি করতে পারবেন সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। রেলওয়ে নিয়ে বেশ কিছু আন্দোলন তৈরি করা মহিউদ্দিন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তিনি যোগ দিয়েছেন। আপনারা এগুলো জানেন, তারপরে একটু বলি। নুরুজ্জামান কাফি, যিনি কবিতা লিখে বেশ জনপ্রিয় হয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর করেন, তার কবিতা নিয়ে মানুষ ব্যাপক আগ্রহ ভরে সমালোচনা করেন এবং কেউ কেউ আমি গালিগালাজ করতেও দেখেছি। তো এরা এখানে যোগ দিয়েছেন। অবশ্যই প্রতিটা এক একজন মানুষ যোগ দেওয়া মানে এক একটা ভ্যালু অ্যাড করা। আমি স্পেসিফিকলি ইসাক সরকারকে নিয়ে বলি। দেখেন, ইসাক সরকার বিএনপি যুবদলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, এটা নিঃসন্দেহে, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঢাকায় বিএনপিকে মাঠে দাঁড়ানোর ক্ষেত্রে, আন্দোলনে মানুষ সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে এবং নেতাকর্মী নিয়ে আসার ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা পালন করেছিলেন। এবং শেখ হাসিনার এতই বিরাগভাজন ছিলেন এই ইসাক সরকার, এবং তারা মনে করতে ইসাক সরকার পুরান ঢাকা নিয়ন্ত্রণকারীদের মধ্যে একজন এবং খুব প্রভাবশালী একজন রাজনীতিকদের একজন, তার বিরুদ্ধে 365টি মামলা দিয়েছে। সম্ভবত র্যাঙ্কিং করলে বিএনপির যে মামলা খাওয়ার একক নেতা হিসাবে সবচেয়ে বেশি মামলা খাওয়ার যে তালিকা, সেখানে তিনি সেরা 5-এ থাকবেন। হাবিবুন নবী খান সোহেল তো হচ্ছে 1 নম্বরে, এরপরে তালিকা করলে তিনি থাকবেন, এটা নিঃসন্দেহে। সেই ইসাক সরকার বিদ্রোহী প্রার্থী হলেন। তিনি অভিযোগ করলেন বিদ্রোহী প্রার্থী যখন হয়েছেন তাকে আসলে দল থেকে কেউ মানা করেনি, বা দল থেকে পার্সোনালি তাকে ডেকে কেউ যোগাযোগ করেনি, বা তাকে যে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার করার পর তার সঙ্গে কেউ কথা বলেনি। তিনি এরকমটাই দাবি করেছেন। যদিও আমি জানি বিএনপির শীর্ষ নেতারা যারাই বিদ্রোহী হয়েছেন তাদের অনেকের সঙ্গেই কথা বলেছেন এবং বসে যাওয়ার জন্য বলেছেন, এবং পরবর্তীতে তাদেরকে অন্যভাবে রাজনৈতিকভাবে বেনিফিটেড করবেন বলে এরকম প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ইসাক সরকার সেসব শুনেননি। তিনি মনে করেছিলেন যে তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছেন এবং তার পক্ষে মানুষ থাকবে, বিশেষ করে পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা হিসাবে তাকে মানুষ খুবই পছন্দ করে এবং ভোট দেবে। তো আমরা দেখলাম ঢাকা 7 আসনে তিনি যেখানে নির্বাচন করেছেন সেখানে 2,60,000-এর মতো ভোট পড়েছে। সেই ইসাক সরকার পেয়েছেন 11,000-এর একটু বেশি, 11,115 এরকম কিছু ভোট পেয়েছেন। সেই ইসাক সরকার এখন এনসিপিতে যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করবেন, কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি যাকেই প্রার্থী করবে তাকে জয়ী করে আনার ক্ষেত্রে এই ইসাক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বেশ কিছু আসন রয়েছে, ঢাকা 6 আছে, ঢাকা 7 আছে, তারপরে ঢাকা 8-এরও কিছু অংশ পড়েছে, ঢাকা 4 আছে, 5 আছে, এগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। তো সেখানের একটি আসনে যেখানে ইসাক সরকার 11,000 ভোট পেয়েছে, সেখানে নাকি ইসাক সরকার ঢাকা দক্ষিণ সিটিতে নগর পিতা হওয়ার যোগ্যতা রাখেন এবং এনসিপিকে সেখানে বড়সড়
মেয়র হওয়ার ক্ষেত্রে, এনসিপির প্রার্থী মেয়র হওয়ার ক্ষেত্রে বড়সড় ভূমিকা রাখবেন, এরকম কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। তা আমার মনে হয় না ইসহাক সরকার এখন সে গ্রহণযোগ্যতা তার নেতাকর্মীদের মধ্যে রয়েছে। তিনি কিছু সংখ্যক নেতাকর্মীকে, একজন রাজনীতিক ব্যক্তি যখন ছাত্র দল থেকে যখন তিনি যুব দল বা বিএনপির কেন্দ্র পর্যন্ত রাজনীতি করেন, তখন তার ওই দলীয় লোক লাগে না, অটোমেটিক্যালি তার আশপাশে কিছু লোক তৈরি হয়ে যায়। এগুলা পারিবারিক থাকে, আত্মীয় স্বজন থাকে, ভাই ব্রাদার থাকে। আর ঢাকা হইলে তো কোনো কথা নাই, প্রত্যেকটা চা দোকানে ওইখানে আশপাশে সব জায়গায় ভাই ব্রাদার থাকে। তিনি শুধুমাত্র তার দলীয় কাউকে আনতে পারেননি, তিনি শুধুমাত্র নিজে এবং ওই তার যে ভাই ব্রাদার যে কোরাম আছে তাদেরকে নিয়ে এনসিপিতে যোগ দিয়েছেন। তো এদের কেমন ভোট আছে সেটা এখন সন্দেহের বিষয়। এখন কথা হইল, এটা হইল বিএনপির জন্য বিষয়, কিন্তু এখানে বিএনপির ক্ষতিটা কি? বিএনপির একটু ক্ষতি আছে। ঢাকায় বিএনপির যে ঢাকার মাঠ দখলের ক্ষেত্রে বলেন, ঢাকা আন্দোলন তৈরি করার ক্ষেত্রে বিএনপির যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে, তাদের মধ্যে এই ইসহাক সরকার অন্যতম একজন। এটা বাস্তব, এবং এটার যে আমরাও এর প্রমাণ অনেকবার দেখেছি। পুরান ঢাকা কেন্দ্রিক বিএনপির রাজনীতিকে এবং আন্দোলন কেন্দ্রিক রাজনীতিকে মূলত টিকিয়ে রেখেছেন ইসহাক সরকার এবং ইশরাক হোসেন। তো সেই জায়গা থেকে এখন ইসহাক সরকার যদি মাইনাস হয়ে যাচ্ছেন, যেহেতু তিনি চলে গেছেন, বেরিয়ে গেছেন, এবং এখানে কে নতুন করে এই জায়গায় দায়িত্ব নেবেন? যদিও বিএনপির আরেকজন নেতা রয়েছেন তানভীর রবিন, তিনি এই জায়গায় খুবই ভালো ভূমিকা পালন করেন, কিন্তু ইসহাক সরকার এই জায়গাতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। পাশাপাশি আপনি যদি দেখেন, সাইফুল আলম নীরব বিএনপি নেতা, তিনিও বিএনপি থেকে বহিষ্কৃত, যুব দলের সভাপতি ছিলেন এক সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ লড়াই করেছেন। মির্জা আব্বাস রাজনৈতিক দৃশ্যপটে নেই। তো ঢাকায় বিএনপির যারা নিয়ন্ত্রক ছিলেন, ঢাকায় বিএনপির যারা আন্দোলন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু অনেকেই চলে যাচ্ছেন। অর্থাৎ বিএনপির ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে বা ঢাকায় লোক সমাগমের ক্ষেত্রে অবশ্যই, যেহেতু এখন তারা সরকারি দল টাকা পয়সা খরচ করে সবই পাবে, কিন্তু যখনই বিরোধী দলে যাবে তখন কিন্তু এটার অভাব তারা ভুগবে, এটা কনফার্ম। সাইফুল আলম নীরব, তারপরে ইসহাক সরকার, মির্জা আব্বাসের মতো নেতারা ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া মানে বিএনপির জন্য একটা বড়সড়, ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে একটা বড়সড় ভোগান্তি। যদিও আগামী 5 বছরে বিএনপিকে কত পরিমাণ আন্দোলন করতে হবে সেটাও কিন্তু বিএনপি জানে, খুব আহামরি করতে হবে না, যেহেতু তারা সরকারি দলে। বিরোধী দলে থাকলে সেটা তাদের করতে হইতো, ইসহাক সরকারকে তখন খুবই গুরুত্বপূর্ণ নেতা মনে হইতো। তো বিএনপির ক্ষতি হইলো এটা, ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে কিছুটা ক্ষতি হয়েছে। আপনারা যদি দেখেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি কিন্তু এই ঢাকার মধ্যে 13টি আসন হারিয়েছে, কিন্তু এর আগে 2008 সালের আগের নির্বাচনগুলোতে সম্ভবত আওয়ামী লীগের কাছেও বিএনপি এত আসন হারেনি, কিন্তু জামাতের কাছে ঢাকায় 7টি আসনে হেরে গেছে। এটা বিএনপির জন্য একটা ব্যাড সিগন্যাল। জামাতের লাভ হইল কি, এনসিপির লাভ হইল কি? আপনি যদি দেখেন এনসিপির লাভের হিসাবটা যদি মিলান, ঢাকায় এমন একজনকে নেতাকে পেয়েছে এনসিপি, যেটা নিয়ে রাজনীতি করতে পারবে যে বিএনপিতে ইসহাক সরকার টিকতে পারেনি, একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ সঙ্গী ছিল এবং খুব ভালো ভূমিকা রাখা একজন, তিনি বিএনপিতে টিকতে পারেনি, বিএনপি তাকে বহিষ্কার করেছে। এখন তিনি এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, কেননা তিনি মনে করছেন যে আমরাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বলেন, বা গণতান্ত্রিক লড়াইয়ের অন্যতম একটা বড় দল এবং অন্যতম একটা দল, যার কারণে আমাদের সঙ্গে এসেছেন। এই রাজনীতিটা বিএনপি করতে পারে। আপনি যদি দেখেন, এনসিপিতে বিএনপির আরও কয়েকজন নেতা যোগ দিয়েছেন। 2001 সালে নির্বাচন করা একজন এমপিও কিন্তু এনসিপিতে যোগ দিয়েছেন, মঞ্জুর কাদের। আর সিরাজগঞ্জ 3 আসন থেকে তিনি নির্বাচন করার কথা ছিল, শেষ পর্যন্ত মনোনয়নই পায়নি। তো এই মঞ্জুর কাদের গিয়ে এনসিপিতে কি ভ্যালু অ্যাড করেছে? এখন পর্যন্ত মঞ্জুর কাদের সাঙ্গপাঙ্গ নিয়েই তিনি এই দলটিতে যোগ দিয়েছেন। কিছু পেয়েছেন? বা এই দলের নমিনেশন চেয়েছেন, কিছু পেয়েছেন বা কিছু দিতে পেরেছেন? কোনো ভ্যালু অ্যাড করতে পেরেছেন? কিছুই পারেননি। জামাতে একজন বিএনপি নেতা যোগ দিয়েছেন, মেজর আখতারুজ্জামান। মিডিয়াতে এসে কথা বলতে পারা ছাড়া আর কোনো ভ্যালু অ্যাড করতে পেরেছেন? 2টা ভোটার বাড়াইতে পারছেন? জামাতের লাভ হয়েছে সামান্য একটু, যে একজন মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলের এসে যোগ দিয়েছেন, এটুকুই। আমরা যদি আরেকটু পিছনে যাই, আওয়ামী লীগের আমলে বিএনপি ভাঙার ব্যাপক চেষ্টা হয়েছে। শাহজাহান ওমর আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নির্বাচন করেছেন। তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তিনি এসে তৃণমূল বিএনপি তৈরি করলেন। বিএনপির কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি, সাময়িক সমালোচনা হয়েছে, সাময়িক আলোচনা হয়েছে। ইসহাক সরকার চলে গেছেন, খুব আহামরি কিছু হবে না। এবং এমনও সত্য, এটাও সত্য কথা যে এনসিপিও এতে খুব বেশি লাভবান হবে না। তারা যে স্বপ্ন দেখছে ইসহাক সরকার তাদেরকে একটা সিটি কর্পোরেশনের মেয়র পদটা উপহার দেবে,
এটা সম্ভব না। ওইখানে আপনি ফাইট করে আসলে জামাত ছাড়া যদি নির্বাচন করে এককভাবে, তারা কিভাবে নির্বাচন করে এখনও তো সেটা তারা ক্লিয়ার করেনি। অর্থাৎ জামাত ছাড়া নির্বাচন করলে এনসিপি তো একেবারে ভয়ানক হারবে, এটা তো নিশ্চিত। তবে জামাতের সঙ্গে নির্বাচন করলে ভালো ফাইট দিতে পারবে। ইসাক সরকার বা হচ্ছে আরও সাইফুল আলম নীরবও যদি এই এনসিপিতে যোগ দেয়, আমার মনে হয় না খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারবে। তবে এনসিপি একটা কাজ করে যাচ্ছে, বিএনপির বহিষ্কৃত নেতাদেরকে আমি যতটুকু জানতে পেরেছি, এই যে রবিন ফারানার সঙ্গে আলোচনা করেছে, তারপরে বহিষ্কৃত যত নেতা আছে সবার সঙ্গে বিএনপি আলোচনা করেছে, এই এনসিপি আলোচনা করেছে এবং তাদেরকে দলে বাগানোর চেষ্টা করেছে। এমনকি যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অনেককেই, যারা বসে গেছেন তাদের অনেকের সঙ্গেও যোগাযোগ করছে এনসিপি। আপনি যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের কাণ্ডটা দেখেন, সেখানে হাসনাত আবদুল্লাহ গিয়ে নেগোসিয়েশন করতে হচ্ছে। এখনকার নেগোসিয়েশনগুলো বেশিরভাগই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করছেন, যিনি এনসিপির এখন মুখপাত্র। অর্থাৎ এই জায়গা থেকে চেষ্টাটা চালাচ্ছে। তবে আমার মনে হয় যে অর্গানিকলি যতদিন এনসিপি নিজেদের নেতা তৈরি করবে না, মানুষ আকৃষ্ট হয়ে আসবে না, এভাবে হচ্ছে ভাড়াটে নেতাদেরকে বা অন্যের বহিষ্কৃত নেতাদেরকে যখন নিয়ে আসবে, এটা দিয়ে একটা দল বড় হবে না এবং অর্গানিকলি বড় হবে না। আমি বলি যে এনসিপিকে অর্গানিকলি বড় হতে হবে। কেউ যদি আসতে চায় এমনি আসতে হবে। এই যে এনসিপি এখন নতুন করে বলে যে আওয়ামী লীগের যারা দোষ করেনি তারাও আসতে পারে, কিন্তু আওয়ামী লীগের যারা দোষ করেনি তারা আওয়ামী লীগের রাজনীতি কেন করতে পারছে না, সেই প্রশ্নের জবাব কিন্তু তাদের কাছে নেই। অর্থাৎ এই যে এক ধরনের রাজনীতি করার চেষ্টা করছে, এইসব রাজনীতি মানুষ আসলে কতটা পছন্দ করবে সেটাও দেখার বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।